আমরা আজকে ক্লাস 8-এ আছি সলিউশন কেমিস্ট্রির। আমরা আজকে তৃতীয় কোলিগেটিভ প্রপার্টি অর্থাৎ সংখ্যাগত ধর্ম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দ্রবণের হিমাঙ্কের অবনমন। অর্থাৎ কোনো দ্রবণে দেখা যাবে যদি আর কি আমরা একটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য যৌগ যোগ করে দিই, তাহলে দেখা যাবে তার হিমাঙ্কটা কমে যাবে, স্বাভাবিকের তুলনায় দ্রাবকের হিমাঙ্ক কমে যাবে যদি দ্রাবকের মধ্যে অন্য কিছু অ্যাড করি। প্রথমে বলা ভালো যে হিমাঙ্ক কাকে বলে। তোমরা নিশ্চয়ই জানো যে যেই উষ্ণতাতে কোনো তরল কঠিনে পরিণত হয় তাকে আমরা হিমাঙ্ক বলে থাকি। যেমন তোমরা জানো যে জলের ক্ষেত্রে যখন তুমি 100°C টেম্পারেচারে যাবে তখন তো ওটা তো হয়ে যায়, ফুটে যায়। কিন্তু যদি 0°C টেম্পারেচারে যাও তাহলে জল কি হয়ে যায়, বরফে পরিণত হয়ে যায়। তাই জলের হিমাঙ্ক বিশুদ্ধ অবস্থায় কত, সেটা হচ্ছে 0°C। অ্যাকচুয়ালি কি হয়, যখন তুমি কোনো একটা তরলকে তার হিমাঙ্কে নিয়ে যাবে তখন তার কঠিন অবস্থা এবং তরল অবস্থার মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হবে। তাহলে কঠিন অবস্থা এবং তরল অবস্থা, যেমন জলের ক্ষেত্রে জল এবং বরফ দুটোর মধ্যে সাম্যাবস্থা তৈরি হবে কখন, যখন তুমি সেটাকে 0°C টেম্পারেচারে নিয়ে যাবে তখন। অ্যাকচুয়ালি কি হয়, যখন তুমি হিমাঙ্কে যাও তখন আর কি কঠিন অবস্থায় বাষ্পচাপ হয় আর তরল অবস্থায় যে বাষ্পচাপ হয় সেই দুটো বাষ্পচাপটা সমান হয়ে যায় যখন আর কি তুমি হিমাঙ্কে আনো। ঠিক আছে, এবারে বলছে তুমি যদি আর কি একটা বিশুদ্ধ তরলের মধ্যে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য যদি যৌগ অ্যাড করে দাও বা অসংযোজিত যৌগ অ্যাড করে দাও, তাহলে দেখতে পাওয়া যাবে তার কি হয় না, তার হিমাঙ্ক কমে যায়। মনে করো তুমি জলের মধ্যে কি করলে, জলের মধ্যে মনে করো অন্য একটা যৌগ, ধরো গ্লুকোজ যোগ করে দিলে, তাহলে দেখা যাবে জলের যে নর্মাল 0°C টেম্পারেচার ছিল তার হিমাঙ্ক, কিন্তু সেটা কমে গিয়ে মাইনাসে চলে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। আর জল 0 থেকে কমে যাওয়া মানে কি, মাইনাসে চলে যাওয়া। ঠিক আছে, তাহলে মাইনাসে চলে যাচ্ছে, এই ঘটনাকেই বলছি আমরা হিমাঙ্কের অবনমন। এবার প্রশ্ন হচ্ছে হিমাঙ্কের অবনমনটা কেন ঘটে। এর কারণ দেখো, আমরা অলরেডি বলেছি যে যখন কোনো একটা তরল তার হিমাঙ্কে পৌঁছায় তখন তার কঠিন অবস্থায় যে বাষ্পচাপ বা ভেপার প্রেশার হয় সেটা তরল অবস্থায় বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যায়, তখন হিমাঙ্কের ক্ষেত্রে এটাই ঘটে। এখন আমরা জানি কি, কোনো তরল পাত্রে মানে কোনো তরল রয়েছে, বিশুদ্ধ তরলের মধ্যে তুমি যদি একটা দ্রাব অ্যাড করে দাও তখন কি বাষ্পচাপ কমে যায়। বাষ্পচাপটা আগে হওয়ার কথা ছিল, মানে বিশুদ্ধ অবস্থা, তার তুলনায় বাষ্পচাপ কমে যায় কোনো কিছু অ্যাড করলে। এখন তাহলে তো যেহেতু বাষ্পচাপটা কমে যাচ্ছে, তাহলে হিমাঙ্কে তো আমার ওই ইকুইলিব্রিয়ামটা পাওয়া সম্ভব নয়, কারণ বাষ্পচাপটা এখানে অ্যাকচুয়ালি কি, এখানে কঠিন দ্রাবক অ্যাড করছো, মানে বাষ্পচাপটা অ্যাকচুয়ালি দ্রবণের মধ্যকার দ্রাবকের বাষ্পচাপ। ঠিক আছে, এখন যেহেতু বাষ্পচাপ কমে গেছে তাই ইকুইলিব্রিয়ামটা পাবো না। তাহলে ওই জন্য যদি দেখা যায় আমি হিমাঙ্কের কম টেম্পারেচারে নিয়ে যাই, তাহলে হিমাঙ্কের কম টেম্পারেচার যদি নিয়ে যাই তখন দেখা যাবে যে ওই কঠিন অবস্থায় দ্রাবকের বাষ্পচাপটা তোমার ওই দ্রবণের মধ্যে বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে যখন ভেপার প্রেসার, যখন আর কি তুমি ওই টেম্পারেচারটাকে ফ্রিজিং টেম্পারেচারের মানে TF এর তুলনায় কম নিয়ে যাবে, তখন দেখা যাবে তোমার আবার নতুন করে ইকুইলিব্রিয়াম তৈরি হবে। কার সঙ্গে না, কঠিন দ্রাবকের সঙ্গে ওই সলিউশন অর্থাৎ দ্রাবকের একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে। তাহলে যেহেতু তোমার কম টেম্পারেচার হচ্ছে, তাই এখানে আমার হিমাঙ্ক কমে যাচ্ছে। তাহলে একেই বলছি, এই কারণেই হচ্ছে হিমাঙ্কের অবনমন ঘটছে। এবার যেটা বলছে যে লেখচিত্রের সাহায্যে হিমাঙ্কের অবনমনের ব্যাখ্যা আরও ক্লিয়ারলি বুঝতে পারা যাবে যদি আমরা লেখচিত্রটা অনুসরণ করি। তার জন্য আমরা কি করছি, আমরা একটা ভেপার প্রেশার বনাম উষ্ণতার একটা লেখচিত্র আঁকছি। তাহলে এই অক্ষ বরাবর আমার রয়েছে ভেপার প্রেশার অর্থাৎ বাষ্পচাপ, এই বরাবর রয়েছে কি, উষ্ণতা। আমরা প্লট করছি, প্রথমে আমরা করছি কি না, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে করছি। বিশুদ্ধ দ্রাবকের যদি আমরা তরল অবস্থায় নিই, তরল অবস্থায় যদি আর কি ভেপার প্রেশার বনাম উষ্ণতা লেখচিত্র আঁকি, তাহলে অবভিয়াসলি সেটা এরকম একটা গ্রাফ হবে, মানে প্লট রেখা হবে।
এটা কি তরল অবস্থায়, তরল দ্রাবক। এবার তুমি যদি সলিউশনে অর্থাৎ দ্রবণে যদি মানে নাও, দ্রবণের ক্ষেত্রে কী হয়, বাষ্পচাপ কমে যায় তো, কারণ কোনো বিশুদ্ধ তরলের মধ্যে কোনো দ্রাব অ্যাড করলে কী হয়, বাষ্পচাপ কমে যায়। ওই জন্য আমি তারটাকে নিচের দিক করে আঁকবো, কারণ প্রেশার তো কমে গেছে, উপর দিকে যত উঠবে প্রেশার তো বাড়বে, নিচের দিকে লিখছি মানে কি প্রেশার কমে গেছে, এরকম আর কি হলো। এবার আমি বলছি কি যে যদি বলি তরল দ্রাবকের কঠিন অবস্থায়, মানে কঠিন দ্রাবক যখন, কঠিন বিশুদ্ধ দ্রাবক, সেই অবস্থায় যদি বলি প্রেশার বনাম উষ্ণতা রেখেছ, তাহলে রেখাটা এরকম হবে। তাহলে এই রেখাটা কি রিপ্রেজেন্ট করছে, এই রেখাটা রিপ্রেজেন্ট করছে তোমাকে যে কঠিন দ্রাবকের বাষ্পচাপ বনাম উষ্ণতা গ্রাফ। তাহলে এটা কঠিন দ্রাবকের গ্রাফটা হচ্ছে এইটুকুনি অংশটা, মানে যদি আমি নাম দিই তাহলে এটাকে এবি নাম দিচ্ছি, এটা হচ্ছে বিসি। তাহলে বিসিটা হচ্ছে তরল দ্রাবকের বাষ্পচাপ বনাম উষ্ণতা রেখা, আর এবিটা হচ্ছে কি নাম কঠিন দ্রাবক, মানে অবশ্যই বিশুদ্ধ কঠিন দ্রাবকের বাষ্পচাপ বনাম উষ্ণতা রেখা। এটা কি করে পাই আমরা, ধরো বিভিন্ন উষ্ণতা বিভিন্ন বাষ্পচাপের মানগুলো এক্স ওয়াই বরাবর প্লট করে মানে বসিয়ে এরমভাবে গ্রাফটা পেয়ে যাই। আর আমি কি করলাম এখানে দ্রবণ অবস্থায় আমরা কি করলাম না, গ্রাফটা হচ্ছে এই বাষ্পচাপ বনাম উষ্ণতা গ্রাফটা হচ্ছে এইটা। এখন এটাকে আরও এক্সটেন্ড করে দিলাম, বাড়িয়ে দিলাম, দেখা যাবে একটা পয়েন্টে মিট করছে। এখন আমি যদি শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবকের কথা বলি, তাহলে দেখতে পাচ্ছি বি এমন একটা পয়েন্ট যেখানে কিনা দুটো বিসি এবং এবিটা মিট করছিল, অর্থাৎ বি হচ্ছে এমন পয়েন্ট যেই পয়েন্টের করসপন্ডিং টেম্পারেচারটাই হবে এমন টেম্পারেচার, যেই টেম্পারেচারে কিনা কঠিন দ্রাবক আর তরল দ্রাবক দুজনেই কিন্তু সাম্যাবস্থায় থাকবে। তাহলে এই টেম্পারেচারটাকে আমরা টিএফ নাম দিচ্ছি, আর এটাই হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার অর্থাৎ হিমাঙ্ক টেম্পারেচার বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে। এখন যদি আমি সলিউশনের ক্ষেত্রে, দ্রবণের ক্ষেত্রে বলি, এটা দ্রবণের বাষ্পচাপের লেখচিত্র ছিল। দ্রবণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অন্য একটা পয়েন্টে মিট করেছে, এই যে পয়েন্টটাকে ডি নাম দিচ্ছি। ডি এমন একটা পয়েন্ট যেখানে কঠিন দ্রাবক আর দ্রবণ দুটো অবস্থায় সাম্য অবস্থায় রিচ করেছে। তাহলে আমি এটা বলতে পারি এটা দ্রবণের ক্ষেত্রে ফ্রিজিং টেম্পারেচার নির্দেশ করছে টিএফ প্রাইম। এখন তোমরা বুঝতে পারছো কোনটা বেশি, নিশ্চয়ই টিএফটা বেশি, টিএফ প্রাইমটা কম, অর্থাৎ বর্তমানে হিমাঙ্কটা কমে গেছে, টিএফ প্রাইমটা তাহলে কমে গেছে ভ্যালুটা। ওই জন্য আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি যে কীভাবে হিমাঙ্কের অবনমনটা ঘটছে। তাহলে এখানে অবশ্যই লিখতে পারা যায় যে টিএফ প্রাইম লেস দ্যান টিএফ, মানে হিমাঙ্ক কমে গেছে এই মুহূর্তে। এরপরে যে বিষয়টা আসছে সেটা বলছে দ্রবণের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। রাউল্ট এই দ্রবণের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত যে দুটো সূত্র প্রকাশ করেছিলেন, তার প্রথম সূত্রটা হচ্ছে কি না, এই সূত্র অনেকটা সেই বাষ্পচাপের সঙ্গে ওই স্ফুরণাঙ্কের উন্নয়নের সঙ্গে সম্পর্ক, একই রকম দেখতে ফর্মুলাটা। এখানে বলছে কি যে যদি বলি আমরা যে ডেল টিএফ হচ্ছে হিমাঙ্কের অবনমন অর্থাৎ কতটা কমেছে, সেটা কিনা সমানুপাতিক হয় ওই দ্রবণের কার সঙ্গে না, এই দ্রবণের মোলালিটির সঙ্গে অর্থাৎ স্মল এম এর সঙ্গে। ঠিক আছে, তাহলে ডেল টিএফ হচ্ছে হিমাঙ্ক কতটা কমেছে, এম হচ্ছে তার মোলাল গারত্ব, এটা হচ্ছে কি তার মোলাল গারত্ব, কার দ্রবণের মোলাল গারত্ব। তাহলে এখন সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাকে একটা ধ্রুবক আনতে হবে, তাহলে ডেল টিএফ সমান কে এফ ইন্টু এম। এই কে এফটা এখানে দেখতে পাচ্ছ ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা কি বলছি না, এই ধ্রুবকটাকে বলছি আমরা আণবিক হিমাঙ্ক ধ্রুবক বা হিমাঙ্ক ধ্রুবক, বা একে বলতে পারি কি না ক্রায়োস্কোপিক ধ্রুবকও বলা যায়। তাহলে হিমাঙ্ক ধ্রুবক বলতে পারি, হিমাঙ্ক ধ্রুবক, বা একে ক্রায়োস্কোপিক ধ্রুবক বলতে পারি, ক্রায়োস্কোপিক ধ্রুবকও এখানে বলতে পারি। এবার যেটা আসছে দ্বিতীয় সূত্র কি বলছে, দেখো এই সূত্রটা যদি বলতে চাই আমরা তাহলে সেটা হচ্ছে এরকমই যে নির্দিষ্ট পরিমাণে কোনো দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্বাস যদি সেম পরিমাণ নিয়ে অর্থাৎ সেম গ্রাম অনুসংখ্যক নিয়ে, মানে সেম মোল নিয়ে আর কি মেশাই, তাহলে দুটো ক্ষেত্রেই দেখা যাবে যে হিমাঙ্কের অবনমনটা একই পরিমাণই ঘটবে। অর্থাৎ একটা পাত্র নিয়েছি, দুটো পাত্র নিয়েছি, তার মধ্যে
দুটোতেই মনে করো একই একটা নির্দিষ্ট প্রকার দ্রাবক নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টে দিয়েছি, দুটোতেই সেম অ্যামাউন্টে, এখানেও যে দ্রাবক নিয়েছি এখানেও সেই দ্রাবকই নিয়েছি। এই অবস্থায় এখানে এ মেশাচ্ছি, এই অবস্থায় বি মেশাচ্ছি। এ আর বি দুজনই অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য। এই অবস্থায় কি বলছে, তার মধ্যে এটার মনে করছি আমরা যে 5 মোল যদি নিই, মানে 5 গ্রাম অণু, এখানেও এটাও 5 গ্রাম অণু নিয়েছি, তাহলে যদি সেম গ্রাম অণু সংখ্যক দুটোতেই মেশাই তাহলে দেখা যাবে দুটো যদি একই দ্রাবক এবং একই পরিমাণের দ্রাবক হয় তাহলে দেখা যাবে দুটো ক্ষেত্রেই হিমাঙ্কের অবনমনটা একই পরিমাণ ঘটবে। এটা ছিল দ্বিতীয় সূত্র। আচ্ছা, লঘু দ্রবণের হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম বা কোলিগেটিভ প্রপার্টি। এটা কেন হচ্ছে, এটা একই রকম ব্যাখ্যা, যে ধরো আমি একটা পাত্র নিয়েছি, দুটো পাত্র নিয়েছি, তার মধ্যে দুটোতেই আমরা 1000 গ্রাম করে জল নিয়েছি, 1000 গ্রাম করে জল নিয়েছি। এবার একটাতে কি করছি না, একটাতে আমরা ধরো 0.1 মোল ইউরিয়া মেশাচ্ছি, মানে ইউরিয়া, আর একটাতে মনে করো 0.1 মোল গ্লুকোজ মেশাচ্ছি। তাহলে সেম পরিমাণ অণু নিয়েছি, তাই আমরা বলতে সেম গ্রাম অণু সংখ্যক নিয়েছি দুটো ক্ষেত্রেই, তাই আমরা দেখতে পাবো যে এখানে দুটো ক্ষেত্রেই ডেল টি এফটা অর্থাৎ হিমাঙ্কের অবনমনটা দুটো ক্ষেত্রেই একই পরিমাণে ঘটছে। এই যে এক্সপেরিমেন্ট, সেখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে লঘু দ্রবণের হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম, সেটা দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করছে না, ইউরিয়া গ্লুকোজ দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করছে না, সেটা পরিমাণের ওপর নির্ভর করছে, কত গ্রাম অণু বা কত মোল তুমি অ্যাড করছো তার উপর ডিপেন্ড করছে। দুটো সমান হলে হিমাঙ্কের অবনমনটাও সেম পরিমাণ ঘটবে। এবার এই যে হিমাঙ্কের অবনমন প্রপার্টিটা, এর সাহায্যে আমরা দ্রাবের আণবিক গুরুত্বটাও নির্ণয় করতে পারি। এখন আমি মনে করছি একটা পাত্র নিয়েছি, যেই পাত্রের মধ্যে মনে করা হলো যে W1 গ্রাম দ্রাবক আছে, আর এর মধ্যে আমি W2 গ্রাম দ্রাব অ্যাড করছি, যার আণবিক ভর কিনা M2। তাহলে যদি বলি মোল সংখ্যা কত, মানে n সমান কত, এখানে মোল সংখ্যা দ্রাবের ক্ষেত্রে কত, তার পরিমাণকে তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা জানি কি W1 গ্রাম দ্রাবকে রয়েছে কত, দ্রাবকের সাথে রয়েছে W2/M2, এত মোল কি, এত মোল দ্রাব রয়েছে। তাহলে 1 গ্রাম দ্রাবকের সাথে কত রয়েছে সেটা বার করতে পারবে, সেটা হচ্ছে W2/W1 ইন্টু M2 মোল দ্রাব। আর যদি বলে 1000 গ্রামের জন্য কত হবে, তাহলে 1000 গ্রামের ক্ষেত্রে উপরে 1000 হয়ে যাবে, 1000 W2/W1 M2। এটা হলো কি, তাই এটা মোলালিটি বেরিয়ে গেল, কারণ মোলালিটি কাকে বলে, যে 1000 গ্রাম দ্রাবকের সঙ্গে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে তাকে তার মোলালিটি বলে। তাহলে আমার এটাই মোলালিটি, মানে স্মল m। এখন আমরা কি জানি, ডেল টি এফ সমান কে এফ ইন্টু এম। এখন এখান থেকে এম এর মানটা বসিয়ে দাও, 1000 W2/W1 ইন্টু M2। এখান থেকে আমরা কি পেয়ে যাব না, এইগুলো ডেল টি এফ যত জানা থাকলো, কে এফ এর মান জানা থাকলো, W1 W2 মানে যে পরিমাণ দ্রাব এবং দ্রাবক মিশিয়েছো সেটা জানা থাকলো, তাহলে তুমি সহজেই M2 এর মানটা বার করতে পারবে। তাহলে এইভাবে এখানে থেকে আমরা M2 এর মানটা, অর্থাৎ যে দ্রাবটা মেশাচ্ছ অজানা দ্রাব, তার আণবিক ভরটা তুমি বার করতে পারবে। হিমাঙ্কের যে অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র পড়া হলো, ওই রাউল্টের সূত্রের প্রযোজ্যতা কী, মানে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটা অনেকটাই সিমিলার ওই বাষ্পচাপের এই স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত যে প্রযোজ্যতা ছিল ওর ওপর বেস করে। প্রথম যেটা ছিল সেটা তো নিশ্চয়ই জানো, যে দ্রাবটা তাকে তোমার কি হতে হবে, অনুদ্বায়ী হতে হবে, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, আর কি হতে হবে না, অসংযোজিত হতে হবে। আর 2 নম্বর যে পয়েন্টটা বলেছিলাম কি, দ্রবণটাকে লঘু দ্রবণ হতে হবে, কারণ লঘু দ্রবণই দেখা যায় আদর্শ দ্রবণ হিসেবে মতো কাজ করে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, রাউল্টের সূত্র প্রযোজ্য হবে। আমি অলরেডি বলেছি যে সমস্ত দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ দ্রবণ বলা হয়, আর লঘু অবস্থায় দ্রবণটা আদর্শ দ্রবণের মতো আচরণ করে। এবার যেটা বলছে হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক ধ্রুবক, এই যে আমরা যে ফর্মুলা শিখলাম ডেল টি এফ সমান কে এফ ইন্টু এম, যেখানে এফ ফর কিন্তু ফ্রিজিংকে রিপ্রেজেন্ট করছে, ফ্রিজিং মানে কি, জমে যাওয়া, মানে হিমাঙ্ক, হিম হয়ে যাওয়া।
যেখানে এই কেএফটাকে আমরা কি বলেছিলাম, হিমাঙ্ক ধ্রুবক বা হিমাঙ্ক ধ্রুবক বা যাকে আমরা ক্রায়োস্কোপিক ধ্রুবক বলেছিলাম। এই কেএফকে আমরা কিভাবে ডিফাইন করব বা সংজ্ঞা দেব, আমরা যদি এখান থেকে লিখতে পারি কি নাম, যদি এম এর জায়গায় 1 হয় তাহলে কি হবে, ডেল টি এফ সমান কেএফ হবে। অর্থাৎ যখন মোলার গারত্ব একক হয়ে যাবে সেই অবস্থাতে হিমাঙ্কের অবনমন যেটা ঘটবে সেটাই হচ্ছে তোমার ক্রায়োস্কোপিক ধ্রুবক বা হিমাঙ্ক ধ্রুবক। তাহলে যদি আমরা 1000 গ্রাম কোনো দ্রাবকে 1 মোল দ্রাব অ্যাড করি, তার মানে কি মোলার গারত্ব কত, তার মানে এটাই কি রিপ্রেজেন্ট করছে মোলার গারত্ব 1। সেই অবস্থায় যে হিমাঙ্কের অবনমন ঘটবে সেটাই হচ্ছে তোমার কি না ক্রায়োস্কোপিক ধ্রুবক। এবার কেএফ এর এককটা কি, এখন দেখো কেএফ সমান আমরা কি লিখতে পারি, ডেল টি এফ বাই এম লিখতে পারি। ডেল টি এফ মানে কি উষ্ণতা, তাই কে লিখছি এখানে কেলভিন। এম এর এককটা কি, মোল পার কেজি, তাই লিখতে পারি কেলভিন কেজি মোল ইনভার্স। বা অনেক সময় এটাকে লেখা হতে পারে যে ধরো এরমভাবে এটা লেখা যেতে পারে, অথবা এরম লেখা যেতে পারে যে কেলভিন মোলাল ইনভার্স। কারণ দেখো এই টোটাল তো মোলাল গারত্ব, ওই জন্য মোলাল লিখতে পারি এখানে, আর সেটা উপরে উঠে গেলে মোলাল ইনভার্স হয়ে যায়। তাহলে কেলভিন কেজি মোলাল ইনভার্স, কেলভিন মোলাল ইনভার্স, বা আমরা কেলভিন কেজি মোল ইনভার্স লিখতে পারি, একই জিনিস, ঠিক আছে। এবার যেটা বলছে যে জলের কেএফ এর ভ্যালু 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, এর অর্থ কী? পরীক্ষায় এরকম পড়তে পারি, এরকম লাইন তুলে দিলে বললো যে এর অর্থটা বলো। দেখো আমি একটু আগেই তো বলেছি যে যখন মোলার গারত্ব একক হয় সেই অবস্থায় যে স্ফুটনাঙ্কের হিমাঙ্কের অবনমন ঘটে তাকে আমরা কি বলি না ক্রায়োস্কোপিক ধ্রুবক বলে থাকি। তাহলে এখানে আমরা লিখতেই পারি যে যদি আর কি 1000 গ্রাম জলে 1 মোল কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশিষ্ট দ্রাব্য যদি অ্যাড করি, মানে এই ধর্মগুলো যেগুলো ছিল দ্রাব্য অ্যাড করি, তাহলে হিমাঙ্কের যে অবনমন ঘটে অর্থাৎ ডেল টি এফ কত ঘটে, তার মান হচ্ছে 1.86 কেলভিন। অর্থাৎ একক মোলার গারত্ব এই টার্মটা দিয়ে একক মোলার গারত্ব রিপ্রেজেন্ট করছে। সেই অবস্থায় যে হিমাঙ্কের অবনমন ঘটছে তাকে আমরা, তার মানটা হচ্ছে 1.86 কেলভিন। কেএফ এ নির্ভরশীলতা, যখন ইভিলিস্কোপিক কনস্ট্যান্ট পড়েছিলাম স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে, সেখানে যে নির্ভরশীলতা ছিল যে সেটা দ্রাবকের উপরই নির্ভরশীল ছিল, এখানে কেএফটাও দেখা যাবে সেটা তেমনই দ্রাবকের ওপরই নির্ভরশীল, দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না। তাহলে কেএফের যে ফর্মটা, কেএফ সমান কত লিখতে পারা যায়, আর টিএফএ স্কোয়ার বাই 1000 ইন্টু এলএফ, ঠিক আছে। যেখানে এলএফটা কি, এলএফটা হচ্ছে প্রতি গ্রাম কঠিন দ্রাবকের গলনের লিনতাপ, মানে দ্রাবকের প্রপার্টি। আর টিএফটা কি, টিএফটা অবশ্যই দ্রাবকেরই বিশুদ্ধ অবস্থায় হিমাঙ্ক। তাহলে অবশ্যই বুঝতে পারছো এখানে যে কেএফটা কার ওপর নির্ভর করে, দ্রাবকের ওপর নির্ভর করে, দ্রাবের ওপর নয়। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে হিমাঙ্ক রোধক দ্রবণ। যখন আমরা কোনো একটা বিশুদ্ধ তরলের মধ্যে দ্রাব্য অ্যাড করি তখন কি হয়, তার হিমাঙ্ক কমে যায়। অর্থাৎ যেই টেম্পারেচারে বিশুদ্ধ দ্রাবকটা জমে যাচ্ছে, বরফে পরিণত হয় বা কঠিনে পরিণত হয়, সেই টেম্পারেচারের থেকেও আমাকে কম টেম্পারেচার যেতে হবে, তবে কি না সেটা জমবে। এই প্রপার্টি কাজে লাগিয়ে আমরা এই হিমাঙ্ক রোধক দ্রবণটা তৈরি করেছি। যেসব দ্রবণের হিমাঙ্ক 0°C টেম্পারেচারের অনেক নিচে হয় তাকেই আমরা কি বলি, হিমাঙ্ক রোধক দ্রবণ বলে থাকি। এর ব্যবহারটা কি, ধরো গাড়ির রেডিয়েটারে আমরা যে জলটা ব্যবহার করি, সেই জলটা যদি আর কি আমরা সেই গাড়িটা নিয়ে যদি আমরা শীতপ্রধান দেশে যাই তাহলে কি হবে, শীতপ্রধান দেশে গেলে ওই যে জলটা যেটা রেডিয়েটার ইউজ করছিল সেটা জমে যাবে, তাহলে তার ইউজটা আর করতে পারবো না তাকে আর। তাহলে আমি চাইবো কি যে কম টেম্পারেচারে অর্থাৎ শীতপ্রধান দেশে আমরা চাইবো কি না ওইটা যাতে বরফে পরিণত না হোক, তরল থাক, যাতে আমাদের রেডিয়েটারের কাজে ব্যবহার করা যায়। তাহলে তাকে জমানোর থেকে আটকাতে হবে, মানে যাতে জমে না তার সেই চেষ্টা করতে হবে।
তার জন্য আমরা কি করে থাকি, জলের সঙ্গে ইথিলিন গ্লাইকল মিশিয়ে দিই। ইথিলিন গ্লাইকল এখানে আমরা দ্রাব্য হিসেবে ইউজ করছি। তাহলে জলের মধ্যে যখনই আমরা ইথিলিন গ্লাইকল আমরা মেশাবো, ইথিলিনের গ্লাইকল যখন মেশাবো তখন কি হবে, তখন মেশালে তার যে হিমাঙ্কটা 0 সেন্টিগ্রেড জলের ছিল তার তুলনাতেও কমে যাবে, যার ফলে আমরা তাকে রেডিয়েটারের কাজে ভালোভাবে ইউজ করতে পারবো। নেক্সট আমরা কিছু ম্যাথে আসছি। এখানে প্রথম যে ম্যাথটা দিয়েছে দেখো, 9.35 গ্রাম বেঞ্জিনে একটি দ্রাবের 0.315 গ্রাম দ্রাব দ্রবীভূত করা হলো। তাহলে বেঞ্জিন ছিল 9.35 গ্রাম, তার মধ্যে 0.315 গ্রাম একটা দ্রাব অ্যাড করা হয়েছে। করার ফলে বলছে যে হিমাঙ্কটা কমে গেছে কত, 2.35 কেলভিন অবনমিত হয়েছে, মানে কমে গেছে। তাহলে কি বলছে না, দ্রাবটির আণবিক ভরটা এখানে বার করতে হবে, গণনা করতে আমাকে এখানে বলেছে, আর কেএফ এর ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। তাহলে অঙ্কটা আমি কীভাবে অ্যাপ্রোচ করব, প্রথমে আমাকে যেটা আণবিক ভর বার করতে দিয়েছে সেটা ধরে নেব। তাহলে আমরা বলবো, ধরি দ্রাবের আণবিক ভর সমান হচ্ছে এম। তাহলে দ্রাবের পরিমাণ কত দিয়েছে, দ্রাবের পরিমাণ সমান 0.315 গ্রাম দিয়েছে। তাকে আমি কি করব, আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা মোলে বেরিয়ে যাবে। তাহলে 0.315/m এত মোল আসছে। এখন আমাকে মোলারিটি বার করতে হবে, মোলারিটি। এখন এই এত মোল দ্রাব কত পরিমাণ বেঞ্জিনের সাথে যুক্ত রয়েছে, 9.35। তাহলে 9.35 গ্রাম বেঞ্জিনে রয়েছে 0.315/m মোল দ্রাব। তাহলে 1000 ml কত, 1000 গ্রামের সঙ্গে কত হবে, হাজারের মধ্যে হবে, সেটা হচ্ছে 0.315 ইন্টু 1000 বাই 9.35 ইন্টু m, এটা বেরোলো। এটা কি তার বেরোলো, মোলারিটি বেরিয়ে গেল। তাহলে এটাই হচ্ছে স্মল m। এখন আমরা জানি ডেল টি এফ সমান kf ইন্টু m। আমরা তাহলে ডেল টি এফ কত দিয়েছে, এখানে ডেল টি এফটা দিয়েছে 2.35 সমান হচ্ছে kf কত দিয়েছে, এত কেলভিন। kf কত দিয়েছে 5.1 কেলভিন কেজি। কেজি মোল ইনভার্স লিখতেই পারি, কেলভিন মোলার ইনভার্সটাকে, ইন্টু মোলারিটি কত 0.315 ইন্টু 1000 বাই 9.315 ইন্টু m। এত কি না কেজি মোল কেজি ইনভার্স। এখান থেকে আমরা ক্যাপিটাল এম এর ভ্যালুটা পেয়ে যাব, অর্থাৎ আণবিক ভরটা পেয়ে যাব। এখান থেকে ক্যালকুলেশন করে দেখে কমেন্টে জানাবে। নেক্সট অঙ্কটায় আমাকে বলেছে যে 200 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত করে দ্রবণের হিমাঙ্ক গণনা করতে আমাকে বলেছে। কেএফ এর ভ্যালু দিয়ে দিয়েছে জলের। তাহলে অঙ্কটা কীভাবে অ্যাপ্রোচ করবো, দেখো ইথিলিন গ্লাইকল নিয়ে ঘাবড়াবে না, এর ফর্মুলা হচ্ছে কি না OH CH2CH2OH। তার মানে এর ক্ষেত্রে যদি বলি যে আণবিক ভর, তোমরা ক্যালকুলেশন করে দেখবে ভ্যালুটা হবে কত, 62 হবে, এত গ্রাম। যাই হোক, আণবিক ভর তাহলে 62 গ্রাম। তাহলে যদি বলে মোল সংখ্যা কত, তাহলে কত বার করবে, n সমান কত, মোল সংখ্যা 6.2 গ্রাম নিয়েছিলে, আর 62 হচ্ছে তার আণবিক ভর, মানে গ্রাম পার মোল। তাহলে তুমি মোলে বেরিয়ে যাবে 0.1 মোল। তাহলে 0.1 মোল কি রয়েছে, ইথিলিন গ্লাইকল তুমি মেশাচ্ছ। এবার তাহলে তোমাকে যদি বলে যে ডেল টি এফ কত, তাহলে ডেল টি এফ সমান কি লিখবে, ডেল টি এফ করার আগে তোমাকে মোলারিটি বার করতে হবে। মোলারিটি কত, তাহলে 200 গ্রাম জলে রয়েছে কত, 0.1 মোল দ্রাব, মানে ইথিলিন গ্লাইকল। তাহলে 1000 গ্রাম জলে রয়েছে কত গ্রাম, মানে কত মোল পরিমাণ, 0.1/200 ইন্টু 1000। তাহলে করলে কত হবে, 0.5 হবে নিশ্চয়ই। তাহলে এত মোল, তো এটাই কি তার মোলালিটি। তাহলে স্মল m সমান হচ্ছে 0.5 মোল কেজি ইনভার্স। তাহলে ডেল টি এফ সমান কত হবে, kf ইন্টু
এম, তাহলে সমান কেএফ এর মানটা তো বসিয়ে দাও 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স ইনটু এম এর মান কত 0.5 মোল কেজি ইনভার্স। তাহলে কেজি ইনভার্স কেজি কেটে গেল, মোল ইনভার্স মোল কেটে গেল, তো এটা গুণ করে দিলেই আমার অ্যাকচুয়াল ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে ভ্যালুটা হচ্ছে কত না, এটা হবে 0.93 কেলভিন, 0.93 কেলভিন হয়ে গেল। তাহলে এত পরিমাণ কি হিমাঙ্কের অবনমন ঘটছে। এখন হিমাঙ্কের অবনমন মানে কি, আগে যেটা ছিল মাইনাস বর্তমানে যেটা হয়েছে, আগে তো বর্তমানে তো কমে গেছে, তাই টিএফ মাইনাস টিএফ প্রাইম সেটা যেমন 0.93 কেলভিন। তাহলে যদি বলে টিএফ সমান কত, টিএফ প্রাইম সমান কত, টিএফ প্রাইম হচ্ছে টিএফ মাইনাস 0.93 কেলভিন। এখন যদি আমাকে বলে যে জলের ক্ষেত্রে হিমাঙ্ক কত 0°C টেম্পারেচার, বা তাকে আমরা 273 কেলভিন বলতে পারি, তাহলে 273 মাইনাস 0.93 কেলভিন, তাহলে অ্যান্সারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 272.07 কেলভিন। তাহলে এই টেম্পারেচারে আমাকে আনতে হবে, তবেই আর কি মানে কমিয়ে 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 আনতে হবে, তবেই আর কি ওই জলের মধ্যে ইথিলিন গ্লাইকল মেশানো অবস্থাতে আমরা তাকে জমাতে পারবো বা বরফে পরিণত করতে পারবো। এর পরের দিন আমরা অন্য একটা কলিগেটিভ প্রপার্টি, শেষ কলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করব। ওকে।